স্মার্ট ক্লাসে সকলকে আরও একবার স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো প্লেন থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিতে আমরা যেই প্লেন পড়ছিলাম অর্থাৎ সমতল পড়ছিলাম, তার দুটো চ্যাপ্টার আছে, তোমরা ভালো করে জানো। আমি বলেছিলাম যে দুটো চ্যাপ্টারকে আমরা দুটো ভাগে ভাগ করে করব। তো ফার্স্ট চ্যাপ্টারটা আমরা আগের ভিডিওতে করে নিয়েছি। আজকে আমাদের 5B অর্থাৎ যে সেকেন্ড চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, কারণ পরীক্ষায় কিন্তু এই 5B থেকেই সাধারণত কোশ্চেন দেওয়া হয় প্লেনের। তো আজকে আমরা 5B চ্যাপ্টারটাকে পুরোটাকে কমপ্লিট করব একটা ভিডিওর মাধ্যমে। প্রত্যেকটা যেই অঙ্কগুলো করাবো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেকটা অঙ্ককে আমি ধরে ধরে বোঝানোর চেষ্টা করব। আমি কেন একটা ভিডিওর মধ্যে আমি এতগুলো অঙ্ক আমি নিশ্চয়ই করে দেবো না, এমন এমন অঙ্কগুলো করে দেবো যেই অঙ্কগুলোর হেল্প নিয়ে তোমরা অন্য অঙ্কগুলো করতে পারবে, এবং যেই অঙ্কগুলো বিভিন্ন সালে পরীক্ষায় এসছে এবং খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক, টেস্টে আসতে পারে, এইচএসে আসতে পারে, যে কোনো বছর এই কোশ্চেনগুলো আসতেই পারে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো আর সময় নষ্ট না করে চলো আজকের ক্লাস শুরু করি। তো প্রথমেই যেটা আমরা শুরু করব, দুটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয়। দেখো, যখন দুটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয়, এছাড়াও আমরা যখনই ভেক্টরের বা থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি আমরা পড়ব, আমরা যখন স্ট্রেট লাইন পড়েছিলাম তখনও বলেছি, প্লেনের একদম ফার্স্ট যে চ্যাপ্টারটা করেছি সেখানেও বলেছি যে আমরা দুইভাবেই থ্রি ডাইমেনশনাল জিওমেট্রিকে প্রকাশ করতে পারি। একটা হলো ভেক্টর মেথডের মাধ্যমে, আরেকটা হলো কার্তেশীয় মেথডের মাধ্যমে, অর্থাৎ এক্স ওয়াই দিয়ে যেটা হয় সেটা, এবং ভেক্টর মেথড যেরকম ভেক্টর নোটেশন আছে সেরকম দিয়ে। তো দুটো মেথড মনে রাখার, আমরা শিখবো দুটো মেথডই, কিন্তু যখন অঙ্ক করব তার জন্য আমার মনে হয় যে দুটো মেথডের বদলে যদি আমরা একটা মেথড দিয়ে করি তাহলে সেটা বেটার হয়। অর্থাৎ আমরা শিখে নেব কীভাবে ভেক্টর থেকে কার্তেশীয়তে যাওয়া যায় এবং কার্তেশীয় থেকে ভেক্টরে আসা যায়। অর্থাৎ আমরা যদি শুধুমাত্র কার্তেশীয় পদ্ধতিগুলো শিখি, তাহলে ভেক্টর পদ্ধতিতে যদি বলে বা ভেক্টর আকারে ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে আমরা কার্তেশীয়তে কনভার্ট করে নিয়ে আমরা কার্তেশীয় ফর্মুলায় করতে পারবো। তো এখানেও তাই, দুটি সমতলের মধ্যবর্তী কোণ নির্ণয় আমরা প্রথমেই কার্তেশীয় পদ্ধতির মাধ্যমে দেখব। কার্তেশীয় পদ্ধতিতে দুটি সমতলের সমীকরণ কি? a1x প্লাস b1y প্লাস c1 z প্লাস d1 ইকুয়াল টু 0, এবং আরেকটা হলো a2x প্লাস b2y প্লাস c2 z প্লাস d2 ইকুয়াল টু 0। এটা হলো আমাদের দুটো সমতলের সমীকরণ। এবার আমি প্রথমেই বলেছিলাম, দেখো প্রথম দিন যখন সমতল পড়েছি, যে এ বি সি এই জিনিসগুলো কি, এই যে সহগগুলো রয়েছে এক্স ওয়াই জেডের সহগগুলো, এগুলো হলো আসলে সমতলের ওপর অঙ্কিত লম্বের ডিআরএস। সমতলের ওপর অঙ্কিত লম্বের ডিআরএস, অর্থাৎ এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই এবং এটাকে যদি আমরা 2 নম্বর নাম দিই, তাহলে 1 নং সমতলের ওপর অঙ্কিত লম্বের ডিআরএস কী হবে? 1 নং এর অভিলম্বের ডিআরএস বা লম্বের ডিআরএস, লম্বের ডিআরএস কী হবে? a1 b1 c1। আর 2 নং সমতলের লম্বের ডিআরএস কী হবে? a2 b2 c2। আগের দিন যখন আমরা প্লেনের 5A চ্যাপ্টারটা করেছিলাম সেখানে আমি একটুখানি টাচ করেছিলাম এই জিনিসটা, যে দুটো সমতলের মধ্যবর্তী কোণ অর্থ কী, দুটো সমতলের মাঝখানে আমরা কোণ কী করে নির্ণয় করব। কারণ আমরা এই যে জিনিসগুলো পাচ্ছি a1 b1 c1, এইগুলো তো হলো সমতলের ওপর অঙ্কিত লম্বের ডিআরএস, এই প্লেনের তো ডিআরএস না। তাহলে আমরা এই দুটোর মধ্যবর্তী সমতলের মধ্যবর্তী কোণ কী করে পাবো? দেখো, আমরা যদি ছবির মাধ্যমে প্রকাশ করতে চাই, মনে করো এই হলো একটা প্লেন, এটা যদি আমি ধরি এই হলো একটা প্লেন, এবং আরেকটা প্লেন মনে করো এইটা হলো সেই প্লেনটা, আরেকটা প্লেন যার আমরা মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করার চেষ্টা করছি। মানে এটা হলো এদের কমন লাইন, ইন্টারসেক্টিং লাইন, আর এটা হলো ভেতর দিকে রয়েছে, এটা ওপরে এটা নিচে, ঠিক আছে? তাহলে এদের মধ্যবর্তী কোণ কি? মনে করো এটা হলো এই প্লেনটা যেটা, এবং এটা হলো সেই প্লেনটা, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা আমরা কি করে বের করব? দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে এই a1 b1 c1 এটা যদি এর ওপর অঙ্কিত লম্বের ডিআরএস হয়, অর্থাৎ এর ডিআরএস হলে a1 b1 c1, এবং এর ওপর অঙ্কিত
অভিলম্বের বা লম্বের ডিআরএস হলো A2 B2 C2, ঠিক আছে। তাহলে এই অভিলম্ব দুটো যেখানে ছেদ করছে, মনে করো এখানে ছেদ করছে, তো এখানে দেখো এরা দুটো অ্যাঙ্গেল তৈরি করছে, একটা সূক্ষ্মকোণ তৈরি করছে আর একটা স্থূলকোণ তৈরি করছে। তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা হবে? এইটা হবে না? এটাকে যদি আমরা থিটা ধরি তাহলে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা সমান হবে। কি করে? আমরা যদি একটুখানি অন্যরকমভাবে ছবিটা দেখি, মনে করো এটা হলো সেই প্লেনটাকে, এই যে এই রেখাটা এবং এটা হলো এই রেখাটা, তাহলে এর ওপর অঙ্কিত লম্ব এটা এবং এর ওপর অঙ্কিত লম্ব এটা, এটা হলো থিটা অ্যাঙ্গেল। এটা যদি থিটা অ্যাঙ্গেল হয় তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে। কি করে? দেখো এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, তাই তো? এটা একটা চতুর্ভুজ, এই যে এটা একটা চতুর্ভুজ, তো চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। তার মধ্যে এই দুটো মিলে তো 180 হয়ে গেল, আর এটা হলো থিটা, 180 প্লাস থিটা হয়ে গেল তিনটে কোণের সমষ্টি। তাহলে চতুর্থ কোণ এটা কত হবে? এটা হবে 360 ডিগ্রি মাইনাস এই 180 প্লাস থিটা, অর্থাৎ হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো এই যে এরকম হয়েছে, এই টোটালটা তো 180, তার মধ্যে এইটুকু কত? 180 ডিগ্রি মাইনাস থিটা হলো এইটুকু, তাহলে এটা কত? থিটা, তাহলে এটা হলো থিটা। দুটো সমতলের মধ্যবর্তী কোণ অর্থাৎ তাদের অভিলম্বের মধ্যবর্তী কোণ, তাদের ওপর অঙ্কিত অভিলম্বের মধ্যবর্তী কোণ যেটা হবে সেটাই কিন্তু এই দুটো সমতলের মধ্যবর্তী কোণ হবে। তো সিম্পলি বোঝা গেল। তাহলে দুটো অভিলম্বের ডিআরএস আমরা পেয়ে গেছি। এই দুটো অভিলম্বের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে কস থিটা ইকুয়াল টু কি? A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 বাই রুট ওভার A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার ইন্টু A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো, একদম সিম্পল, একদম সিম্পল। তাহলে এখান থেকে আমরা কি অনুসিদ্ধান্তে আসতে পারি? দেখো যদি দুটো সমতল পরস্পর লম্ব হয় তাহলে cos 90 ডিগ্রি ইকুয়াল টু 0, তার মানে এই ওপরের অংশটা 0 হতে হবে, তাই তো? এই ফর্মুলাটা দিয়ে কিন্তু আমরা আগের দিন অঙ্ক করে ফেলেছি, অর্থাৎ A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে বলবো যে এই সমতল দুটো পরস্পর লম্ব, ঠিক আছে। আর যদি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হয় তাহলে কি হবে? এরা পরস্পর এই যে এরকম হবে, A1 বাই A2 ইকুয়াল টু B1 বাই B2 ইকুয়াল টু C1 বাই C2, এরকম হবে আর কি, ঠিক আছে। তো এটা গেল আমাদের কার্তেশীয় আকারে। এবার যদি আমরা ভেক্টর আকারে লিখতে চাই, দেখো ভেক্টর আকারে আমাদের প্রথম এই সরলরেখাটার সমীকরণ কি লিখতে পারি? R ইন্টু N1 ইকুয়াল টু D1, এটা হলো 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় হলো R ইন্টু N2 ইকুয়াল টু D2, ঠিক আছে। এই যেই কার্তেশীয় সমীকরণ ছিল, কার্তেশীয় সমীকরণের A1 B1 C1টা কোথা থেকে এসছে? A1 B1 C1টা হলো N1 থেকে এসছে, অর্থাৎ এই N1টা কি? এই যেই সমতল রয়েছে তার ওপর অভিলম্বের ডিআরএস বা অভিলম্বের অভিমুখে ভেক্টর, ঠিক আছে। একই রকম এই A2 B2 C2 কোত্থেকে এসছে? এই N2 থেকে এসছে, ঠিক আছে। তাহলে অর্থাৎ এই এটাকে আমি এখানে তীরচিহ্ন দিই এটা, আর এটার তীরচিহ্ন হলো এটা, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হলো? এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা cos থিটা ইকুয়াল টু কি লিখতে পারি? এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা কি করে বের করি? ডট প্রোডাক্ট করে, অর্থাৎ N1 ডট N2 বাই মডিউলাস অফ N1 মডিউলাস অফ N2, ব্যাস। এ দেখো মডিউলাস অফ N1 এসছে যে A1 স্কোয়ার প্লাস B1 স্কোয়ার প্লাস C1 স্কোয়ার, মডিউলাস অফ N2 মানে হলো A2 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার তার রুট, আর এদের ডট প্রোডাক্ট এই যে এই জিনিসটা, ঠিক আছে। তাহলে ভেক্টর এবং কার্তেশীয় দুটো প্রকারেই কিন্তু আমরা দুটো সমতলের মধ্যবর্তী কোণ বের করতে পারলাম। একটা সিম্পল ছোট্ট উদাহরণ দিয়ে অঙ্কটা আমরা যদি দেখি তাহলে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এই দুটো ভেক্টর বা দুটো সমতলের মধ্যবর্তী যদি কোণ নির্ণয় করতে দেয় তোমরা কিন্তু অবশ্যই পারবে।
একদম সিম্পল অঙ্কটা নিয়েছি, দেখো কি বলেছে, এক্স মাইনাস ওয়াই প্লাস 2z ইকুয়াল টু 9 এবং 2x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 7 সমতল দুটির মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তাহলে প্রথম যেটা রয়েছে এটাকে যদি আমরা 1 নম্বর নাম দিই এবং এটাকে যদি আমরা 2 নম্বর নাম দিই, তাহলে 1 নম্বর আর 2 নম্বরের অভিলম্বের ডিআরএস কি, 1 নং এর অভিলম্বের ডিআরএস, অভিলম্বের দিক অনুপাত বা ডিআরএস সমূহ কত, এর এক্স এর সহগ 1, ওয়াই এর সহগ -1, জেড এর সহগ 2, আর 2 নং এর অভিলম্বের ডিআরএস সমূহ কত, 2, 1, 1। তাহলে এদের মধ্যবর্তী কোণ কত, অতএব 1 ও 2 নং এর মধ্যবর্তী কোণ থিটা হলে cos থিটা ইকুয়াল টু কত হবে, a1 ইন্টু a2 অর্থাৎ 1 ইন্টু 2 প্লাস -1 ইন্টু 1 প্লাস 2 ইন্টু 1 রুট ওভার এই ডিআরএসগুলোর বর্গের সমষ্টি 1 স্কোয়ার প্লাস -1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু দ্বিতীয়টা 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তো এখান থেকে কি বেরোচ্ছে আমাদের, ওপরে 2 -1 প্লাস 2 বাই এখানে কত 1 1 4 অর্থাৎ √6, এখানে কত 4 1 1 অর্থাৎ এটাও √6। তাহলে ওপরে হচ্ছে দেখো 4 -1 3/6 অর্থাৎ হাফ। তাহলে cos কত ডিগ্রির ভ্যালু হাফ, অতএব থিটা সমান 60 ডিগ্রি বেরোচ্ছে, অর্থাৎ সমতল দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হলো 60 ডিগ্রি। একদম সহজ অঙ্ক, এরকম টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিতে পারে বিভিন্ন রকমভাবে, যে এর মধ্যে একটা ল্যামডা দিয়ে দিল, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 90 ডিগ্রি হওয়ার শর্ত নির্ণয় করো, বা অন্য কিছু দিয়ে দিল, একটা কন্ডিশন দিয়ে থাকবে, সেখান থেকে আমাদের অ্যাঙ্গেল বের করতে দিতে পারে। নেক্সট আমরা চলে আসব, আমরা আগে শিখলাম যে দুটো সমতলের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি করে নির্ণয় করব। এবার আমরা শিখব একটা সমতল ও একটা সরলরেখা, অর্থাৎ একটা সমতলের ওপর একটি সরলরেখা যদি থাকে তাহলে সেই সমতলের সঙ্গে সরলরেখার অ্যাঙ্গেলটা কীরকম হবে। তো ব্যাপারটা কি, মনে করো সেই সরলরেখার সমীকরণটা হলো x মাইনাস x1 বাই এল ইকুয়াল টু y মাইনাস y1 বাই এম ইকুয়াল টু জেড মাইনাস z1 বাই এন। এটা হলো সেই সরলরেখার সমীকরণ, এবং যে সমতল আমরা নেব ax প্লাস by প্লাস cz প্লাস ডি ইকুয়াল টু 0, এটা হলো সেই সমতলের সমীকরণ। তাহলে এবার এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা কি করে বের করব। দেখো আমরা কি বলছিলাম, দুটো সমতলের মধ্যবর্তী অ্যাঙ্গেল অর্থাৎ তাদের অভিলম্বের সঙ্গে অ্যাঙ্গেলটা, অভিলম্ব দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা, অর্থাৎ দুটো সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা নির্ণয় করছিলাম, কিন্তু এখানে অলরেডি একটা সমীকরণ একটা সরলরেখা দেওয়া হয়ে গেছে, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি পাবো, সরলরেখা হিসাবে অভিলম্ব পাবো, কারণ এর থেকে তো আমরা আর কিছু অন্য কিছু দিয়ে তো অ্যাঙ্গেল বের করতে পারবো না, আমরা অভিলম্বের সাহায্যে অ্যাঙ্গেলটা বের করতে হবে। কিন্তু এটা তো একটা সরলরেখা দেওয়া আছে, তো আমরা যদি একটু ডাইমেনশনটা আঁকার চেষ্টা করি তাহলে ব্যাপারটা খুব ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের কোথাও আটকাবে না। মনে করো এটা হলো সেই প্লেনটা, ঠিক আছে, এবং এই প্লেনের ওপরে বা প্লেন থেকে কোথাও মনে করো এটা হলো সেই সরলরেখাটা, যেটা হলো এই যে এক্স মাইনাস x1 বাই এল ইকুয়াল টু ওয়াই মাইনাস y1 বাই এম ইকুয়াল টু জেড মাইনাস z1 বাই এন। এটা হলো সেই সরলরেখাটা, ঠিক আছে। তাহলে এই প্লেন এবং এই সরলরেখা এবং এই প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল আমরা যদি এখানে একটা অ্যাঙ্গেল টানি, সরলরেখা টানি, তাহলে এটা হলো থিটা। তাহলে এটাই হলো সেই সমতল এবং এই সরলরেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল। কিন্তু এই সরলরেখাটা তো আমরা পাবো না যে তার সাপেক্ষে আমরা অ্যাঙ্গেলটা নির্ণয় করব। আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি এই সমতলের ওপর অঙ্কিত অভিলম্বের ডিআরএস। তাহলে এর ওপরে যদি আমরা মনে করি এটা হলো সেই অভিলম্বটা, তাহলে এর ডিআরএস কত, এ বি সি, এবং এই সরলরেখার ডিআরএস কত, এল এম এন, তাই তো। সরলরেখার নিচে যেগুলো থাকে সেগুলোই তো ডিআরএস হয়, তাহলে এর ডিআরএসটা হলো এল এম এন। এবার আমরা পেতে পারি কি, এই
অভিলম্ব এবং এই সরলরেখা অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমরা পেতে পারি। আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে আলফা নাম দিই তাহলে এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটার সম্পর্ক কি? খুব মাইনরলি দেখবে। আমরা কিন্তু পাবো, আমরা যখন অ্যাঙ্গেল বের করবো আমরা এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল আলফা পাবো, কিন্তু আমাদের বের করতে হবে থিটা। তাহলে থিটা এবং আলফার মধ্যে সম্পর্ক কি? দেখো এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি বা π/2। তাহলে এটা যদি π/2 হয় তাহলে এই দুটোর যোগফলও তো 90 ডিগ্রি হতে হবে, কারণ তিনটে অ্যাঙ্গেলের সমষ্টি 180। এটা হয়ে গেল 90, তাহলে এই দুটোর যোগফল হলো থিটা প্লাস আলফা ইকুয়াল টু π/2। আমাদের বের করতে হবে কি? থিটার অ্যাঙ্গেলটা। থিটা সমান সমান কী হবে? π/2 মাইনাস আলফা, এরকম বেরোবে। তাহলে আমরা যদি দুপাশে কস নিই তাহলে কস থিটা ইকুয়াল টু কী হবে? কস π/2 মাইনাস আলফা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে? অ্যাকচুয়ালি সাইন আলফা, তাই তো? ঠিক, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন আলফা। অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা রয়েছে এদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা বেরোবে তার আমরা সাইন নেব, অর্থাৎ আমরা সাইন আলফা বের করব, সেটাই হয়ে যাবে কস থিটার সমান। ঠিক আছে, তো কি করে বের করব? মনে করো তাহলে এই দুটোর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হবে? কস আলফা ইকুয়াল টু কস আলফা ইকুয়াল টু কী বেরোবে? এই দুটোর মধ্যবর্তী এই ডিআরএস এবং এর ডিআরএস নিয়ে এল এ প্লাস এম বি প্লাস এন সি বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা বেরোবে। কিন্তু আমাদের তো বের করতে হবে সাইন আলফা। তো সাইন আলফাটা কী করে বের করব? এখানটায় আমরা এটাকে কি লিখতে পারবো? সাইন π/2 মাইনাস আলফা। দেখো π/2 মাইনাস আলফা মানেই তো থিটা, তাহলে এখানে অ্যাকচুয়ালি আমরা এই অ্যাঙ্গেলটা বের করব হলো সাইন থিটা দিয়ে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু হয়ে যাবে এল এ প্লাস এম বি প্লাস এন সি বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা কি করলাম? আমরা এই অ্যাঙ্গেলটা বের করার জন্য এইটাকে আমরা সাইন ধরে নিয়ে করতে হবে। কস আলফা ইকুয়াল টু বেরোচ্ছে এটা, অত কিছু ভাবার দরকার নেই। আমরা কি করব? আমরা ডট প্রোডাক্ট যেরকম করছিলাম, আমরা যেরকম দুটো সমতলের মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করছিলাম, এখানেও একদম সেম টু সেম বের করব, কিন্তু এখানটায় শুধুমাত্র সাইন থিটা লিখতে হবে। আগেরটা লিখছিলাম কস থিটা। কেন? কারণ আমাদের তখন এই অ্যাঙ্গেলটাই ছিল, তাই না? তখন আমাদের এই দুটোই প্লেন ছিল, দুটোরই আমরা অভিলম্ব বের করেছিলাম, কিন্তু এক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল বেরোচ্ছে হলো এই অ্যাঙ্গেলটা। এবার এই অ্যাঙ্গেলটার সঙ্গে এই অ্যাঙ্গেলটা রিলেশন থেকে আমরা এখানে সাইন থিটা দিয়ে বের করব। তো আমাদের বের করতে হবে সাইন থিটা দিয়ে, এটা যাতে মনে থাকে। অর্থাৎ দুটো সমতলের মধ্যবর্তী একটা সমতল এবং একটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী যদি অ্যাঙ্গেল বের করতে হয়, আমাদের যা প্রসিডিওর ছিল দুটো প্লেনের ক্ষেত্রে একই প্রসিডিওর থাকবে, শুধুমাত্র সেখানে সাইন থিটা নেব এবং সরলরেখার ডিআরএস হলো এই এল এম এনটা, আর এর ডিআরএসের মধ্যবর্তী আমাদের ওই ডট প্রোডাক্টের মতো করে করব। তো একই রকমভাবে যদি আমরা ভেক্টর আকারে এটাকে দেখি তাহলে এর ভেক্টর ইকুয়েশন কি হবে? স্ট্রেট লাইনের ভেক্টর ইকুয়েশন হয়, মনে করো এটা আর মাইনাস এ ইকুয়াল টু এন বি ল্যামডা বি হয়, এবং এই প্লেনের ইকুয়েশন আর ইন্টু এন ইকুয়াল টু ডি, তাই তো? তাহলে এখানে কি, এই যে এটা হলো স্ট্রেট লাইনের ডিআরএস আর এইটা হলো প্লেনের লম্বের ডিআরএস, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল সাইন থিটা দিয়ে আমরা করব। সাইন থিটা ইকুয়াল টু এন ডট বি বাই মডিউলাস অফ এন ইন্টু মডিউলাস অফ বি। সিম্পল, একই রকম আগেরটা যা যা করেছি এখানে একদম সেম করব, কিন্তু সাইন থিটা দিয়ে করতে হবে। সিম্পল, ঠিক আছে? এরও একটা এক্সাম্পল করব, তাহলে আরও একটু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের সঙ্গে। নেক্সট দেখো আমরা কি করছিলাম, যে এক্সাম্পলটা দেখে নাও।
এই একটা সরলরেখা এবং এই একটা হলো সমতল, এদের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলেছে। তাহলে আমি খুব বেশি একটা লিখে করছি না, তোমরা বুঝতে পারবে যে এই সরলরেখার ডিআরএস কত 3,2,4, আর এই সমতলের অভিলম্বের ডিআরএস কত 2,1,-3। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ যদি থিটা হয় তাহলে সাইন থিটা ইকুয়াল টু হলো এদের ডট প্রোডাক্ট অর্থাৎ 3 × 2 প্লাস 2 × 1 প্লাস 4 × -3 বাই রুট ওভার এদের মডিউলাসগুলো অর্থাৎ 3 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। তো ব্যাপারটা কি আসছে 6 প্লাস 2 -12, আর এর নিচে আসছে কত 9, 4, 16, তাহলে হচ্ছে 9 আর 16 25, 29 ইন্টু এখানটা আসছে কত 4 প্লাস 1 5 প্লাস 9 14, তাহলে এইরকম আসছে। সিম্পলিফাই করলে কি হচ্ছে দেখো মাইনাস এখানে 8 -12 4 বাই রুট ওভার 29 × 14, এটাকে গুণ করে দিতে পারো, তাহলে থিটা সমান সমান হয়ে যাবে সাইন ইনভার্স মাইনাস অফ 4 বাই রুট ওভার 29 × 14। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। দেখো এটাও একটা এক্সাম্পল। এরকম ধরনের কোশ্চেন যদি আসে তাহলে সেটা এই 2 নম্বরের ক্ষেত্রে আসতে পারে, 4 নম্বরে বা 5 নম্বরে কিন্তু এরকম টাইপের অঙ্ক দেবে না, একটু ডিফিকাল্ট টাইপের অঙ্ক দেবে। তার জন্য যে থিওরেমগুলো এই চ্যাপ্টারে রয়েছে, আরও ইম্পর্টেন্ট থিওরেম রয়েছে, সেগুলো আমরা দেখব পরপর। একটি সমতল থেকে একটি বিন্দুর দূরত্ব এবার আমরা নির্ণয় করব। দেখো বিন্দুটাকে যদি আমরা ধরে নিই x0, y0, z0, এবং সমতলটাকে যদি ধরে নিই আমরা ax প্লাস by প্লাস cz প্লাস d ইকুয়াল টু 0, তাহলে এই বিন্দু থেকে এই সমতলের দূরত্ব আমরা নির্ণয় করব কি করে। দেখো 2 ডাইমেনশনের ক্ষেত্রে আমরা বিন্দু থেকে একটা সরলরেখার দূরত্ব নির্ণয় করেছিলাম, একদম সেম প্রসেসে আমরা এখানে করতে পারবো। তো তার আগে আমি জাস্ট একটুখানি থিওরেমটা একটু ডায়াগ্রামটা বুঝিয়ে দিই, যাতে অনেক সময় কি হয় কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, এই জিনিসটা বের করতে বলেছে সেটা আমরা বুঝতে পারি না, কি করে বেরোচ্ছে সেটাও যদি না বুঝি তাহলে কিন্তু শর্ট প্রসেস শিখে শুধু অঙ্ক করা যাবে না। তো ব্যাপারটা কি বলেছে, এই একটা বিন্দু রয়েছে যেটা হলো x0, y0, z0, ঠিক আছে, এবং মনে করো এই হলো সেই প্লেনটা যার থেকে আমাদের দূরত্ব বের করতে হবে। তাহলে এই বিন্দু থেকে এই প্লেনের ওপর আমাদের লম্ব দূরত্বটা নির্ণয় করতে হবে নিশ্চয়ই, ঠিক আছে। তাহলে এই x0, y0, z0 এবং এই x0, y0, z0টা তো এবং এইখান থেকে যদি আমরা এটা p, এটাকে যদি নাম দিই l, তাহলে এই PL সরলরেখাটা এই প্লেনের ওপর কি হচ্ছে লম্ব হচ্ছে না, লম্ব দূরত্ব বের করবো তো আমরা। তাহলে এইটা অ্যাকচুয়ালি এই প্লেনের একটা অভিলম্ব হচ্ছে, তাহলে অভিলম্বের ডিআরএস তো আমরা অলরেডি জেনেই গেছি, ABC আমাদের জানা আছে। তাহলে PL সরলরেখার সমীকরণ কি হবে x - x0 বাই a, y - y0 বাই b ইকুয়াল টু z - z0 বাই c। কারণ এই PL এর যা ডিআরএস হবে এই প্লেনের ABC, অর্থাৎ এই প্লেনের অভিলম্বের ডিআরএসও একই, তার জন্য আমরা এটা লিখতে পারি। এবার এই সরলরেখার ওপরে যে কোনো বিন্দুকে আমরা কি লিখতে পারি ল্যামডা a বা x0 প্লাস ল্যামডা a, y0 প্লাস ল্যামডা b, z0 প্লাস ল্যামডা c। এটা হলো এই সরলরেখার ওপরে যে কোনো বিন্দু। তাহলে এই এল বিন্দুটাকে যদি মনে করি আমরা এই বিন্দু, তাহলে এটা এর ওপরে বসিয়ে দিতে পারি, তখন কি হয়ে যাবে a ইন্টু x0 প্লাস ল্যামডা a, কারণ এই বিন্দুটা তো এই প্লেনের ওপর অবস্থান করবে, তাহলে এটাকে স্যাটিসফাই করবে, অর্থাৎ b ইন্টু y0 প্লাস ল্যামডা b প্লাস c ইন্টু z0 প্লাস ল্যামডা c ইকুয়াল টু d বা প্লাস d ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু পাবো, এখানে সলভ করলে ল্যামডার একটা ভ্যালু পাবো। সেই ল্যামডার ভ্যালুটা এখানে যদি বসিয়ে দিই তাহলে আমরা এল এর স্থানাঙ্ক পেয়ে যাব। তাহলে এল এর স্থানাঙ্ক পেলে এই বিন্দু দুটোর মধ্যবর্তী দূরত্ব বের করলেই তো আমাদের হয়ে যাবে, ঠিক আছে, সিম্পল। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখো, ব্যাপারটা আর কিছুই নয়, আমরা
টু ডাইমেনশনালে যা করেছিলাম যে একটা সরলরেখা থেকে যদি লম্ব দূরত্ব বের করতে দেয়, তো আমরা কি করি, এই বিন্দুটাকে এর ওপরে বসিয়ে দিই। ঠিক আছে, তাহলে বসিয়ে দিলে বাই রুট ওভার এক্সের সহগের স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগের স্কোয়ার করতাম, তাহলে এখানে জেড একটা এক্সট্রা আসছে, তো এক্ষেত্রেও যেটা হবে সেটাও কিন্তু একই জিনিস হবে। অর্থাৎ এই x0 y0 z0 বিন্দু থেকে এর লম্ব দূরত্ব হবে হলো a x0 প্লাস b y0 প্লাস c z0 প্লাস d বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মডিউলাস ভ্যালু। অর্থাৎ এই বিন্দুটাকে জাস্ট এই সমীকরণের উপর বসিয়ে দেব, তাহলে x0 y0 z0 হয়ে যাবে বাই এক্সের সহগ তার স্কোয়ার প্লাস ওয়াইয়ের সহগ তার স্কোয়ার প্লাস জেডের সহগ তার স্কোয়ার, এই দুটো যোগ করে এগুলো যোগ করে তাকে রুট ওভার করে দেবো। এটাই কিন্তু হবে এই লম্ব দূরত্বটা। এইভাবে করলেও কিন্তু একই প্রসেস আসবে, অর্থাৎ ল্যামডার ভ্যালুটাই এরকম বেরোবে। দেখো এই যে এর সঙ্গে এ স্কোয়ার হবে, বি এর সঙ্গে বি স্কোয়ার হবে, সি এর সঙ্গে সি স্কোয়ার হবে। ঠিক আছে, এটা করে দেখবে যে ল্যামডার ভ্যালুটাও কিন্তু এইভাবেই বেরোবে। ঠিক আছে, তো এই দিয়েও আমরা অঙ্ক করব। এরপর যেটা করব আমরা সেটা হলো দুটি সমতলের ছেদক সমতলের সমীকরণ। অর্থাৎ দুটো সমতল যেখানে ছেদ করছে সেখান দিয়ে যদি একটা সমতল যায় তাহলে তার সমীকরণ কী হবে। একদম সিম্পল, টু ডাইমেনশনে যেমন আমরা করেছিলাম দুটি সরলরেখার ছেদবিন্দু দিয়ে যায় এমন আরেকটা সরলরেখার সমীকরণ, একদম সেম টু সেম। অর্থাৎ প্রথম আমরা যদি দুটি সমতল আগে ধরে নিই, a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, আরেকটা হলো a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। এই দুটো যদি সমতল হয় তাহলে এই দুটো সমতলের ছেদক সমতল, অর্থাৎ ছেদ যে সরলরেখা। একটা জিনিস মনে রাখবে যে দুটো সরলরেখা ছেদ করলে যেমন একটা বিন্দু তৈরি হয়, তাহলে দুটো সমতল ছেদ করলে কি তৈরি হয়, দুটো সমতল ছেদ করলে কিন্তু সর্বদা একটি সরলরেখা তৈরি হয়। ঠিক আছে, তাহলে এই দুটো সমতলের ছেদক সমতলের সমীকরণ কী হবে। প্রথম জাস্ট আমি এটার ওয়ার্কিং রুলটা বলে দেবো, কারণ এটা থিওরেমটা আমাদের খুব বেশি একটা দরকার নেই, আমরা জাস্ট এরকমভাবে করব। অর্থাৎ প্রথম সমতল প্লাস ল্যামডা ইন্টু দ্বিতীয় সমতল প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। অর্থাৎ শুধুমাত্র এইটুকুই থাকবে না, আমাদের যখন অঙ্ক করতে হবে আমাদের বিভিন্ন কন্ডিশন দেওয়া থাকবে যে এই দুটো সমতলের ছেদক সমতলের সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী। তাহলে যদি একটা কন্ডিশন দেওয়া থাকে সেই কন্ডিশনটা থেকে আমাদের ল্যামডার ভ্যালুটা বের করতে হবে, এবং এই ল্যামডার ভ্যালুটা যদি পুট করে দিই তাহলে একটা সমতলের সমীকরণ চলে আসবে। এবং এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, দেখো এক্সের সঙ্গে কী আসছে, a1 প্লাস ল্যামডা a2 এক্স প্লাস b1 প্লাস ল্যামডা b2 y প্লাস c1 প্লাস ল্যামডা c2 z প্লাস d1 প্লাস ল্যামডা d2 ইকুয়াল টু 0। তাহলে এই ল্যামডার একটা স্পেশাল মানের জন্য এটা একটা সমতল হবে, এবং সেই সমতলটা এই দুটো সমতলের ছেদক সরলরেখা দিয়ে যাবে। ঠিক আছে, তো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারে একটাই থিওরেম, এর দিয়ে অনেক রকমের অঙ্ক হয়। আমি সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কগুলোই তোমাদের দেখিয়ে দেবো যাতে পরীক্ষার সময় তোমাদের কোনো প্রবলেম না হয়। এই চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, এটা পরীক্ষায় কিন্তু আসার মতো একটা অঙ্ক। বলেছে দেখো 2x মাইনাস 7y প্লাস 4z ইকুয়াল টু 0 ও 3x মাইনাস 5y প্লাস 4z প্লাস 11 সমতল দুটির ছেদক সমতলের সমীকরণ নির্ণয় করো যা -2,1,3 বিন্দুগামী। তো একদম সিম্পলি কিভাবে করব অঙ্কটা দেখো। ফার্স্ট আমরা সমীকরণ দুটো যদি লিখে নিই,2x মাইনাস 7y প্লাস 4z ইকুয়াল টু 0, এটাকে 1 নম্বর নাম দিলাম, এবং 3x মাইনাস 5y প্লাস 4z প্লাস 11 ইকুয়াল টু 0, এটাকে 2 নম্বর নাম দিলাম। তাহলে সূত্রে আমরা কি পড়েছি যে প্রথম সমতল প্লাস ল্যামডা ইন্টু দ্বিতীয় সমতল দিয়ে আমাদের সমতল ছেদক সমতল পেয়ে যাব। এবার দেখো আমাদের যেমন টু ডাইমেনশনে ছিল যে দুটো সরলরেখার ছেদবিন্দু দিয়ে একটা সরলরেখা, দুটো সরলরেখা একটা বিন্দুতে ছেদ করে, তাহলে একটা বিন্দু দিয়ে তো অসংখ্য সরলরেখা আঁকতে পারতাম, ঠিক তেমনি দুটো সমতল একটা সরলরেখা ছেদ করে এবং সেই সরলরেখা দিয়ে আমরা অসংখ্য সমতল আঁকতে পারি। তো এই ক্ষেত্রে কোন সমতলের সমীকরণটা আমরা নির্ণয় করব, সেটা হলো
যেই সমতলটা এই বিন্দু দিয়ে যাচ্ছে সেরকম সমতলটা আমাদের নির্ণয় করতে হবে। তার জন্য ল্যামডার ভ্যালুটা বের করতে হবে। এর জন্য ল্যামডার বিভিন্ন রকম ভ্যালুর জন্য বিভিন্ন সমতল তৈরি হবে। এই বিন্দুগামী যেই সমতলটা তার জন্য ল্যামডার একটা স্পেসিফিক ভ্যালু থাকবে, সেটা আমরা বের করব। তো ছেদক সমতলের সমীকরণ কত হবে? 2x - 7y + 4z প্লাস ল্যামডা ইন্টু 3x - 5y + 4z + 11 = 0। এটা যা -2, 1, 3 বিন্দুগামী। তাহলে যদি এই বিন্দুগামী হয় তাহলে এখানটায় এই বিন্দুগুলো বসিয়ে দিলে স্যাটিসফাই করবে। অতএব এই বিন্দুটা এর ওপরে বসিয়ে দিই, তাহলে 2 × -2 -7 × 1 + 4 × 3 প্লাস ল্যামডা ইন্টু 3 × -2 -5 × 1 + 4 × 3 + 11 = 0। তাহলে এখান থেকে আমাদের কি আসছে? -4 -7 + 12 প্লাস ল্যামডা ইন্টু এখানে আসছে -6 -5 + 12 + 11 = 0। তো এইটা মিলে -11 + 11 কেটে গেল, আর এখানটা হচ্ছে -11 + 12, তাহলে 1 থাকছে, 1 প্লাস ল্যামডা ইন্টু এখানটা থাকছে 12, তাহলে 12 ল্যামডা = 0। দিস ইমপ্লাইজ ল্যামডার ভ্যালু কত বেরোচ্ছে? -1/12। তাহলে -1/12 যদি ল্যামডার ভ্যালু বের হয় তাহলে এর সমীকরণটা কি হয়ে যাচ্ছে? অতএব সমীকরণটি কত হয়ে যাবে? এখানটায় 2x - 7y + 4z প্লাস এটা -1/12 ইন্টু এটা 3x - 5y + 4z + 11 = 0। এখান থেকে লসাগু করে দিয়ে আমরা 12টা এর সঙ্গে গুণ হয়ে যাবে, তাহলে 12 × 2 = 24x - 7 × 12 = 84y প্লাস 4 × 12 = 48 z -3x + 5y - 4z - 11 = 0। তাহলে x কত থাকছে? 24 থেকে 3 বাদ গেলে 21x, 84 থেকে 5 বাদ গেলে -79y, আর 48 থেকে যদি 4 বাদ যায় তাহলে +44z আর -11 = 0। এটা হলো সেই সমতলের সমীকরণ। ঠিক আছে, নেক্সট যেই প্রবলেমটা আমরা করব, দেখো 0, 0, 0 এবং 3, -1, 2 বিন্দুগামী এবং এই সরলরেখার সমান্তরাল সমতলের সমীকরণ। একটা সরলরেখার সমান্তরাল সমতল বেরোচ্ছে। তাহলে আমরা মনে করছি এটা সেই সরলরেখাটা এবং এর সঙ্গে সমান্তরাল হলো এই প্লেনটা। এই প্লেনটা হলো এর সঙ্গে সমান্তরাল। ঠিক আছে, তাহলে আমরা কি করব? এর কনসেপ্টটা কি আছে দেখো। আমরা এই সমতলের সমীকরণ ধরে নিই। মনে করি সমতলটির সমীকরণ ax + by + cz + d = 0। এটা 1 নম্বর নাম দিলাম। ঠিক আছে, দেখো আমাদের এখানে কটা? 1, 2, 3, 4টে আননোন আছে। এই 4টে আননোনের থেকে আমরা যদি 4টেরই ভ্যালু বের করতে চাই তাহলে 4টে ইকুয়েশন দরকার, কিন্তু এখানে আমাদের 3টে ইকুয়েশন আসবে। দেখো এই 0, 0 দিলে একরকম, 1 নম্বর কথা, এইটা দিয়ে একরকম এবং এইটা দিয়ে আরেকটা আসবে। ঠিক আছে, তো ফার্স্ট হলো আমরা কিভাবে আনবো, আমরা একটুখানি দেখি। 0, 0 বিন্দুগামী হলে কত হবে? এখানে সব 0 হয়ে d = 0। এটা একটা পেয়ে গেলাম আমরা, d এর ভ্যালু তাহলে পেয়ে গেলাম। দেখো 0, 0, 0 বসিয়ে দিলে d = 0।
তাহলে ইকুয়েশনটা হয়ে গেল এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড ইকুয়াল টু 0। এবার 3, -1, 2 বিন্দুগামী হলে বিন্দুগামী, তাহলে কি হবে, এখানে 3, -1, 2 বসিয়ে দিই, তাহলে 3a মাইনাস বি প্লাস 2c ইকুয়াল টু 0, কারণ ডি অলরেডি আমরা 0 জেনে গেছি। এটাকে 2 নম্বর নাম দিলাম, এটাকে 3 নম্বর নাম দিলাম। এবার দেখো আমাদের যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে, সেটা হলো এই সরলরেখার সঙ্গে সমান্তরাল এই সমতলের অভিলম্বের ডিআরএস কি এবিসি না? তাহলে এর সঙ্গে অভিলম্বটা এরকম, এর ডিআরএস হলো এ বি সি, আর এই সরলরেখার ডিআরএস কত, 1, -4, 7। তাহলে যদি এই সরলরেখাটা সমতলের সমান্তরাল হয়, তার মানেটা কি বোঝাচ্ছে? তার মানে হচ্ছে যে এই সমতলের যে অভিলম্বটা রয়েছে, সেই অভিলম্বটার সঙ্গে কিন্তু এই সরলরেখাটা লম্ব আছে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ তখন 90 ডিগ্রি। অর্থাৎ এরা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এদের ডট প্রোডাক্ট ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা কি বলতে পারি, অতএব এ ইন্টু 1 প্লাস বি ইন্টু -4 প্লাস সি ইন্টু 7 ইকুয়াল টু 0, তাই তো? যেহেতু এটাকে একটা নাম দিয়ে দিতে পারো, এটা 4 নম্বর নাম দিলাম, বা এখানে 2 নম্বর যাই হোক নাম দিয়ে, যেহেতু 4 নম্বর 1 নংয়ের সঙ্গে সমান্তরাল, এর সমান্তরাল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পেতে পারি, a - 4b প্লাস 7c ইকুয়াল টু 0, এটাকে আমরা 5 নম্বর নাম দিলাম। তাহলে এইটা এবং এইটা, এই দুটো থেকে কম্পেয়ার করে আমরা এবিসি এর ভ্যালু বের করতে পারি বজ্রগুণন করে। তাহলে a বাই ইকুয়াল টু বি বাই ইকুয়াল টু সি বাই, তাহলে বি থেকে শুরু হয় বজ্রগুণন। তোমাদের যদি অনেকের ভুলে গিয়ে থাকো, তাহলে তার জন্য আমি একটু ছোট্ট করে দেখিয়ে দিই। প্রথমে এই বি থেকে আমরা সহগটা লিখব, এর কত আছে -1, এর -4, তাহলে -1 -4। তারপরে সি এর সহগ লিখব 2, 7, তারপরে এ এর সহগ 3, 1, আবার বি এর সহগটা -1, -4, ঠিক আছে? এবার হলো কাটাকুটি, অর্থাৎ এইটা হলো কাটা, অর্থাৎ বাদিক থেকে ডান দিকে, তাহলে -1, ইন্টু 7, ফর্মুলার মাইনাস। এবার এই দুটোর মধ্যে কুটি, কাটা কুটি, অর্থাৎ এটা হচ্ছে -4 ইন্টু 2, এটা গেল। এবার পরেরটার ক্ষেত্রে একই রকম, আগে এটা বাদিক থেকে ডান দিক, অর্থাৎ 2 ইন্টু 1 -3 ইন্টু 7 বা 7 ইন্টু 3, একই রকম পরেরটা -4 ইন্টু -3 মাইনাস অফ এইটা 1 ইন্টু -1। তো এখান থেকে আমরা এবিসি বের করে দেখি কি আসে। এ বাই এখানে -7 প্লাস 8 ইকুয়াল টু বি বাই এখানটা আসছে 2 - 21, 2 - 21, সি বাই কত আসছে, সি বাই এখানটা -12 প্লাস 1। দিস ইমপ্লাইজ এ বাই কত আসছে, এ বাই 1, তাহলে বি বাই -19, সি বাই -11 ইকুয়াল টু, যদি আমরা কে ধরে নিই, তাহলে এ বি সি এর ভ্যালু পেয়ে যাচ্ছি। এ ইকুয়াল টু হলো কে, বি ইকুয়াল টু হলো -19k, আর সি ইকুয়াল টু হলো -11k। এবার দেখো এই এবিসি এর ভ্যালুগুলো যদি বসিয়ে দিই, অতএব সমতলের সমীকরণ হয়ে যাবে, সমতলের সমীকরণ কত হয়ে যাচ্ছে, এইটা ডি এর ভ্যালু অলরেডি আমরা 0 জেনে গেছি, এ এর ভ্যালু হলো কে, তাহলে কে এক্স মাইনাস বি এর ভ্যালু কত 19k ওয়াই, আর সি এর ভ্যালু হলো -11k জেড ইকুয়াল টু 0। তাহলে কে সব কটা থেকে কমন গিয়ে x - 19y -11 জেড ইকুয়াল টু 0, এই হয়ে গেল আমাদের নির্দিষ্ট সমীকরণটা, ঠিক আছে, যেটা আমাদের বের করতে দিয়েছিল। এবার যে প্রবলেমটা করছি, দেখো দুটো সমতল দেওয়া আছে, এই সমতল দুটোর এখানটা ইকুয়াল টু 0 হবে। সমতল দুটির মধ্যবর্তী দূরত্ব আমাদের নির্ণয় করতে বলেছে। তো আমরা কি বলেছিলাম যে দুটো প্রসেস আমরা শিখব না, বা দুটো প্রসেস আমরা অ্যাপ্লাই করব না, আমরা চেষ্টা করব সবগুলো একই প্রসেসে নিয়ে আসা, অর্থাৎ এখানে ভেক্টর ফর্মে রয়েছে, আমরা কার্টেসিয়ান ফর্মে নিয়ে আসব। তো এই সমতলটার ইকুয়েশন কী হয়ে যাবে, 2x
মাইনাস 3y প্লাস 6z ইকুয়াল টু 5 হবে। আর এর সমীকরণ কি হয়ে যাবে? 6x মাইনাস 9y প্লাস 18z ইকুয়াল টু মাইনাস 20 হবে। বা এইটাকে এখানে মাইনাস 5 ইকুয়াল টু 0 করি, আর এখানে প্লাস 20 ইকুয়াল টু 0 করলাম। তাহলে দুটো সমতলের মধ্যবর্তী দূরত্ব বের করতে বলেছে। অবশ্যই সেই সমতল দুটো তাহলে সমান্তরাল সমতল হবে। কি করে বুঝবো? দেখো এখানে 2 3 6 আছে, এখানে 6 9 18 আছে, অর্থাৎ এখান থেকে যদি 3 কমন নিই, অর্থাৎ এটাকে যদি 3 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে 2x মাইনাস 3y প্লাস 6z প্লাস 20/3 ইকুয়াল টু 0 হচ্ছে। এই হলো আমাদের 1 নম্বর, আর এটা হলো 2 নম্বর। ঠিক আছে, তাহলে এই সমান্তরাল সমতল দুটোর মধ্যবর্তী দূরত্ব আমরা কি করে নির্ণয় করব? দেখো এখানেও আমরা 2 ডাইমেনশনাল জিওমেট্রিকে একটু রিকল করব। দুটো সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব আমরা কি করে নির্ণয় করতাম? মনে করো এটা ax প্লাস by প্লাস c1 ইকুয়াল টু 0, আর ax প্লাস by প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে এদের মধ্যবর্তী দূরত্ব কী ছিল? c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এদের মডিউলাস ভ্যালুটা ছিল। ঠিক আছে, যদি এই সাইন দুটো আলাদা থাকে বা যদি এই দুটো এক থাকে, তাহলে এখানে মাইনাস হবে, তাই তো? আর যদি দুটোর সাইন আলাদা থাকে তাহলে কিন্তু এখানে প্লাস হয়ে যাবে, c1 এবং c2টা প্লাস হয়ে যাবে। কেন প্লাস হয় আমি একটুখানি বলে দিই। দেখো সমান্তরাল সরলরেখার অর্থ হলো, মনে করো এটা হলো 2 ডাইমেনশনাল জিওমেট্রি, এটা হলো এখান থেকে মূলবিন্দু থেকে দূরত্ব একটা এদিকে আসছে, একটা এদিকে আসছে। তাহলে এই যখনই এই চিহ্ন দুটো অল্টার করবে, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস, তার মানে দুটো সরলরেখা মূলবিন্দুর দুই পাশে অবস্থান করছে। ঠিক আছে, তাহলে কি একটা মূলবিন্দু থেকে দূরত্ব কত? এখানে মূলবিন্দু থেকে দূরত্ব c1 বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আরেকটার দূরত্ব কত হবে? c2 বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে তখন কি হবে? এই দুটো দূরত্ব যোগ হয়ে যাবে। আর যদি এক পাশে হয়, এইখান থেকে এইটুকু দূরত্ব ধরো c1 বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখান থেকে এইটুকু হলো c2 বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তখন তাহলে এদের মধ্যবর্তী দূরত্বটা বিয়োগ হবে c2 মাইনাস c1 বাই রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একদম সেম জিনিস এখানেও তাই করব। তাহলে দেখো দুটোর সাইন যেহেতু অল্টার করা আছে, একটা মাইনাস আছে একটা প্লাস আছে, অর্থাৎ ডিস্টেন্স কী হবে? অতএব দূরত্ব হয়ে যাবে, দীর্ঘ হবে, দূরত্ব সমান সমান এই দুটো প্লাস হয়ে যাবে, অর্থাৎ 5 প্লাস 20/3 বাই এখানটায় হলো এদের 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে মাইনাস 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এখানে কত হচ্ছে? 15 প্লাস 20 অর্থাৎ 35/3 ইন্টু এখানটায় কত আসছে? 1 বাই এখানে রুট ওভার 4 প্লাস 9 প্লাস 36, অর্থাৎ এখানটা হচ্ছে 49, অর্থাৎ 7 হয়ে যাবে। তাহলে 35/3 ইন্টু 7, তাহলে হচ্ছে 5/3। এটাই হলো আমাদের দূরত্ব। ঠিক আছে, তো এরকম কোশ্চেনও দিতে পারে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে 2 নম্বরে। ঠিক আছে, দুটোর মধ্যবর্তী দূরত্ব সবসময় মনে রাখবে, যদি চিহ্ন দুটো আলাদা থাকে তাহলে প্লাস হবে, আর যদি চিহ্ন দুটো একই থাকে তাহলে দুটোর মধ্যে মাইনাস হবে, বিয়োগ করতে হবে। ঠিক আছে, পরবর্তী অঙ্কটায় চলে আসি। এবার দেখো আগের যে অঙ্কটা করেছিলাম তার সঙ্গেও কিছুটা রিলেটেড অঙ্ক। এটা কি বলেছে? যে সমতল এই সমতলের সমান্তরাল ও সমতলটি থেকে 7 একক দূরত্ব অবস্থান করে তার সমীকরণ নির্ণয় করে। অর্থাৎ এমন একটা সমতলের সমীকরণ নির্ণয় করতে বলেছে যেটা এই সমতলের সঙ্গে সমান্তরাল হবে। তার মানে এই অংশটুকু একই হবে, শুধু এই 3 এর বদলে অন্য কিছু হবে। তাহলে আমরা ধরে নিই সমতলটি 2x মাইনাস 2y মাইনাস জেড ইকুয়াল টু কে। ঠিক আছে, আর কি বলেছে? ও সমতলটি থেকে 7 একক দূরত্বে, অর্থাৎ এই সমতল থেকে এই সমতলটি 7 একক দূরত্বে অবস্থান করছে। এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিই, এটাকে আমরা 2 নম্বর নাম দিয়ে দিই। ঠিক আছে, যেহেতু 1 নম্বর ও 2 নম্বর কি আছে? 7 একক দূরত্ব অবস্থান করছে। আমরা এখানে কে কি সাইন, পজিটিভ না নেগেটিভ আমরা জানি না, তাহলে আমরা কি করব? তাহলে প্রশ্নানুসারে
সারে, তাহলে কি লিখবো আমরা, কে প্লাস থ্রি করি বা কে মাইনাস থ্রিও করতে পারো, কে মাইনাস থ্রি আমরা ধরে নিচ্ছি, বাই রুট ওভার কত, টু স্কোয়ার প্লাস মাইনাস টু স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান স্কোয়ার, এদের মডিউলাস ভ্যালু ইকুয়াল টু 7, ঠিক তাই তো? আমরা জানি না তো এখানে কেটা পজিটিভ না নেগেটিভ, আমরা কিছুই জানি না। এবার দেখো, যখনই আমরা এই মডিউলাস তুলে দেব তাহলে কি এখানে প্লাস মাইনাস 7 চলে আসবে, মডিউলাস তুললে প্লাস মাইনাস 7 তো আসতেই হবে, তাহলে তার মানে কে মাইনাস থ্রি বাই, এখানে রুটটা কত হচ্ছে, টু স্কোয়ার 4 8 আর 1 9, অর্থাৎ হচ্ছে 3 ইকুয়াল টু প্লাস মাইনাস 7, তাহলে কে ইকুয়াল টু কে মাইনাস থ্রি ইকুয়াল টু প্লাস মাইনাস 21, তাহলে তো কে ইকুয়াল টু একবার হচ্ছে মাইনাস থ্রি ওপাশে গেলে প্লাস থ্রি হবে, প্লাস নিলে 24 একবার হবে, আর কে ইকুয়াল টু মাইনাস 21 নিলে মাইনাস 18 হবে, ঠিক আছে? তাহলে দেখো দুটো বেরোলো, অতএব সমতল কী হবে, দুটো হবে, অতএব সমতলগুলি হবে, সমতলগুলির সমীকরণ কত হচ্ছে, 2x মাইনাস 2y মাইনাস জেড ইকুয়াল টু একবার হচ্ছে 24, আরেকটা 2x মাইনাস 2y মাইনাস জেড ইকুয়াল টু মাইনাস 18, এ পাশে আসলে প্লাস 18 ইকুয়াল টু 0। এই হলো আমাদের দুটো সমতলের সমীকরণ, ঠিক আছে? খুব ভালো অঙ্ক, অঙ্কগুলো মনোযোগ সহকারে দেখবে। নেক্সট অঙ্কটা দেখো, আজকের শেষ অঙ্ক আমাদের বলেছে, দেখো দুটো সমতল দেওয়া আছে, সমতল দুটির ছেদ রেখাগামী যে সমতল এই সরলরেখার সঙ্গে সমান্তরাল তার সমীকরণ নির্ণয় করো। তো ফার্স্ট আমাদের কি বলছে, এই দুটো সমতলের ছেদ রেখাগামী একটা সমতল বের করি তাহলে। অতএব এটা 1 নম্বর, এটাকে 2 নম্বর নাম দিলে, 1 ও 2 এর ছেদ রেখাগামী সমতল কি হবে, প্রথম সমীকরণটা 2x প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস 3, এই যে 3টা এই পাশে নিয়ে আসলে, প্লাস ল্যামডা ইন্টু দ্বিতীয়টা 5x মাইনাস 3y প্লাস 4z প্লাস 9 ইকুয়াল টু 0 হবে। তাহলে এটাকে আমরা একটুখানি সমতলের রেখা মানে সমতলের আকারে সাজিয়ে যদি লিখি তাহলে হচ্ছে 2 প্লাস 5 ল্যামডা ইন্টু এক্স প্লাস এখানে 1 ওয়াইয়ের সঙ্গে 1 আছে, আর এখানে হলো মাইনাস 3 ল্যামডা ইন্টু ওয়াই প্লাস জেডের সঙ্গে আছে মাইনাস 1, আর এখানে প্লাস 4 ল্যামডা হবে, এখানে ল্যামডাটা গুণ হবে টু জেড মাইনাস 3 প্লাস 9 ল্যামডা ইকুয়াল টু 0। এই হলো আমাদের সমতলের আকারটা। এটাকে আমরা যদি 3 নম্বর নাম দিই, এটাকে 3 নম্বর নাম দিয়ে রাখলাম, এটাকে 4 নম্বর নাম দিলাম, যে সরলরেখার সমান্তরাল বলেছে সেটাকে 3 নম্বর নাম দিয়েছি। এবার একটু আগে আমরা একটা অঙ্ক করেছিলাম, কোনো সমতল যদি কোনো সরলরেখার সমান্তরাল হয় তার অর্থ হলো সমতলের ডিআরএস, সমতলের অভিলম্বের ডিআরএস সেই সরলরেখার সঙ্গে লম্ব হবে, অর্থাৎ এটা যদি সমতল হয়, এটা যদি সমান্তরাল সরলরেখা, তাহলে এর যে অভিলম্ব আছে সেটা এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করবে, অর্থাৎ এর ডিআরএস এবং এর ডিআরএসের ওই ডট প্রোডাক্টটা 0 হবে, ঠিক আছে? তো যেহেতু 3 ও 4 সমান্তরাল অতএব কী হবে, এদের যেই ডট প্রোডাক্টগুলো হবে সেটা ইকুয়াল টু 0, তাহলে 2 ইন্টু 2 প্লাস 5 ল্যামডা প্লাস 4 ইন্টু 1 মাইনাস 3 ল্যামডা প্লাস 5 ইন্টু মাইনাস 1 প্লাস 4 ল্যামডা ইকুয়াল টু 0 হবে। এই যে এদের ডিআরএসগুলো এইটা আর এর ডিআরএসগুলো এইটা, ঠিক আছে? এখান থেকে আমরা ল্যামডার ভ্যালু পাবো, দেখো, অর্থাৎ এখানে হচ্ছে 4 প্লাস 10 ল্যামডা প্লাস 4 মাইনাস 12 ল্যামডা মাইনাস 5 প্লাস 20 ল্যামডা ইকুয়াল টু 0। তাহলে ল্যামডা কত থাকছে, এখানে 10 এখানে 20 হলো 30 থেকে বা 12 মাইনাস করলে 18 ল্যামডা থাকছে, আর 8 মাইনাস 5 তাহলে প্লাস 3 ইকুয়াল টু 0। তো এখান থেকে ল্যামডার ভ্যালু দেখো কত বেরোচ্ছে, ল্যামডা ইকুয়াল টু এটাই পাশে গেলে মাইনাস 3/18 ইকুয়াল টু মাইনাস 1/6। তাহলে ল্যামডার ভ্যালুটা যদি আমরা এইখানটায় বসাই তাহলে আমাদের একটু ক্যালকুলেশনের সুবিধা হবে, এগুলোর থেকে একটুখানি জটিলতা কম হবে। তাহলে আমরা যদি সমীকরণটা কী হবে, অতএব সমীকরণটা হয়ে গেল 2x
প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস 3 আর ল্যামডার জায়গায় -1/6 ইন্টু 5x মাইনাস 3y প্লাস 4z প্লাস 9 ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ এখান থেকে হচ্ছে 12x প্লাস 6y মাইনাস 6z মাইনাস 18 মাইনাস 5x প্লাস 3y মাইনাস 4z মাইনাস 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে 12 মাইনাস 5 7x 6y প্লাস 3y তাহলে প্লাস 9y মাইনাস 6z মাইনাস 4z তাহলে মাইনাস 10z আর মাইনাস 18 মাইনাস 9 হলো মাইনাস 27, এদিকে গেলে 27। এই হলো আমাদের নির্ণেয় সমতলের সমীকরণ। ঠিক আছে, তো আজকে দেখো আমরা সমতলের যে সেকেন্ড চ্যাপ্টারটা অর্থাৎ 5B পুরোটাই কমপ্লিট করেছি। অনুশীলনের অঙ্কগুলো তোমরা ধরে ধরে করবে যদি সময় থাকে, আর যদি একদম সময় না থাকে তাহলে এই ভিডিওতে আমরা যেগুলো করলাম সেই থিওরেমগুলো একটুখানি ভালো করে দেখে অঙ্কগুলো যদি দেখে যাও, এই অঙ্কগুলোও যদি না আসে তাও আশা করি অন্য অঙ্ক এই ডেটাগুলোকে জাস্ট চেঞ্জ করে দিয়ে অঙ্ক দিলে তোমরা কিন্তু পারবে। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে বুঝেছো। কেমন লাগছে অঙ্কগুলো করতে বা শিখতে পারছো কিনা কিছু, সেটা অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট দেখলে আমি বুঝতে পারি যে তোমরা কতটা বুঝতে পারছো কি না। ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকছে। খুব ভালো থাকবে, বেশি বেশি করে অঙ্ক করবে। থ্যাংক ইউ।